Hello dear students, welcome to today's lecture. So today I will going to discuss about measures of dispersion, which is chapter 5 and part 1. So learning outcomes are necessity of measures of dispersions, what is measures of dispersion and its purpose, different types of measures of dispersion and their applications, their uses and their limitations. So contents are what is dispersion, types of measures of dispersion, discussion on range, mean deviation, population variance and standard deviation, example, uses and their limitation. So let's start. So first question is that what is measures of dispersion? Dispersion measures the spread or variability of a set of observations among themselves or about some central values. অর্থাৎ ডিসপারশনটা বেসিক্যালি স্প্রেড কিংবা ভেরিয়েবিলিটি মেজার করে একটার সাথে একটার কিংবা সেন্টার ভ্যালু থেকে, অর্থাৎ সেন্টার ভ্যালু থেকে ডেটাগুলোর যে দূরত্বটা বা স্প্রেডনেস বা বিস্তৃতিটা মেজার করা, কিংবা একটা ডেটার সাথে আরেকটা ডেটার যদি আমি বিস্তৃতি বা ভেরিয়েশনটা মেজার করতে চাই, দূরত্বটা মেজার করতে চাই, ওই ক্ষেত্রে উই নিড টু ক্যালকুলেট দ্য ডিসপারশন। আমাদের এখানে একটা কথা মনে রাখাটা খুবই জরুরি, যদি আমাদের স্মল ডিসপারশন হয় কিংবা স্মল ভেরিয়েশন হয় তাহলে ওই ক্ষেত্রে হাই ইনফরমেটিভ থাকবে। অর্থাৎ যদি ডিসপারশন কম হয়, অর্থাৎ দূরত্ব যদি কম হয়, স্ক্যাটার্ডনেস যদি কম হয়, তাহলে ওই ক্ষেত্রে ডেটাগুলোর মধ্যে ইউনিফর্মিটি অর্থাৎ কি সাদৃশ্য যেটা সেটা অনেক বেশি থাকবে। অর্থাৎ ডিসপারশনের ভ্যালু কম আসা মানেই তাদের মধ্যে আসলে ইউনিটিটা বেশি থাকবে, কিংবা কনসিস্টেন্সিটা বেশি থাকবে, কিংবা ইউনিফর্মিটিটা বেশি থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। কিংবা আমরা যদি অপোজিটটা বলতে চাই যে লার্জ ডিসপারশন অর লার্জ ভেরিয়েশন মিনস হচ্ছে লো ইউনিফর্মিটি। অর্থাৎ যদি ডিসপারশনটা অনেক বেশি হয় কিংবা ভেরিয়েশনটা যদি বেশি হয় কিংবা পার্থক্য যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে কম ইউনিফর্মিটি থাকবে কিংবা কম কনসিস্টেন্সি থাকবে। অর্থাৎ সহজ কথায় যদি গ্যাপ বেশি হয়ে যায়, পার্থক্য বেশি হয়, তাহলে মিল কম থাকবে। আর যদি কি হয় যে আমাদের পার্থক্যটা কম হয় কিংবা গ্যাপ যদি কম হয় তাহলে তাদের মধ্যে মিল, সাদৃশ্য, কনসিস্টেন্সি, ধারাবাহিকতাটা সেটা বেশি থাকবে। আমরা একটা এক্সাম্পল একটু দেখি। যেমন এক্সাম্পল নাম্বার 1-এ যেটা দেওয়া হচ্ছে যে 4 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে আউট অফ 100-এ। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাদের মিন যেটা, গড় যেটা, সেটা 50 আসছে। গ্রুপ নাম্বার 2-তেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্টের মার্কস দেওয়া আছে এবং তাদের মিনও কিন্তু সেম আসছে। তো এই মিন থেকে আমরা ডেটাগুলোর প্যাটার্ন সম্পর্কে কিন্তু ধারণা করতে পারি না, বিকজ আমার ডেটাগুলোর মধ্যে কি আছে। যেমন ফার্স্ট ডেটাটাই যদি আমরা দেখি যে ফার্স্ট গ্রুপ অফ ডেটার মধ্যে কিন্তু কি আছে, এর মধ্যে কিন্তু কি বলে ডিসপারশনের পরিমাণ কম আছে, বিকজ ডেটাগুলোর কিন্তু একই টাইপের 50, 41, 51, 50। অর্থাৎ ডেটাগুলোর প্যাটার্ন বা ডেটাগুলোর কিন্তু একই টাইপের ডেটা, এদের মধ্যে ফ্ল্যাকচুয়েশনটা কম। বাট আমাদের মিন এই জায়গায় সেম। আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কি 2 জন স্টুডেন্ট আবার 100 করে পেয়েছে, আবার 2 জন স্টুডেন্ট 0 পেয়েছে। তার মানে হচ্ছে তাদের মধ্যে ফ্ল্যাকচুয়েশনটা অনেক বেশি, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ডিসপারশনের মানটা অনেক বেশি। বাট এই ক্ষেত্রেও কিন্তু কি আসছে, আমার মিনটা ইকুয়াল আসছে। অর্থাৎ এই এক্সাম্পলটা দেখানোর মানে হচ্ছে যে সামটাইমস ডেটাগুলো ডিফারেন্ট হলেও তাদের মিন ভ্যালু একই আসে। তো এই ক্ষেত্রে আমরা যদি ডেটার প্যাটার্ন সম্পর্কে অ্যানালাইসিস করতে চাই, তো এই ক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে ডিসপারশন। তো ডিসপারশন আমরা কি পেয়ে থাকি, যে ডেটাগুলোর মধ্যে যদি কি থাকে, যে ডিসপারশনটা কিংবা পার্থক্যটা কিংবা ফ্ল্যাকচুয়েশনটা কম থাকে, তাহলে তাদের মধ্যে সাদৃশ্যটা বেশি থাকবে, অর্থাৎ ইউনিফর্মিটিটা বেশি থাকবে বা কনসিস্টেন্সি বেশি থাকবে। আর তাদের মধ্যে যদি কি হয়, ডিসপারশনের পরিমাণটা অনেক বেশি থাকে, অর্থাৎ পার্থক্য বা ডেটাগুলো যদি একটা থেকে একটা অনেক বেশি ডিফার করে, তাহলে তাদের মধ্যে ইউনিফর্মিটিটা কি থাকবে, কম থাকবে। ওকে, তো আমরা এখন সেকেন্ড স্লাইড যেটা সেটা চলে যাই, সেটা হচ্ছে টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। তো বেসিক্যালি there are 2 types of measures of dispersion. First one is absolute measures of dispersion and second one is relative. তো absolute measures of dispersion এর ক্ষেত্রে আমরা absolute মান পাবো, এখানে কোনো আমাদের পার্সেন্টেজ থাকবে না। relative measures of dispersion এ আমাদের বেসিক্যালি মানগুলো পার্সেন্টেজে আসবে। তো absolute measures of dispersion এ কি কি মানে নাম আছে আমরা চলে যাই। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে রেঞ্জ, সেকেন্ড ওয়ান ইজ কল্ড মিন ডেভিয়েশন, থার্ড ইজ ভেরিয়েন্স অ্যান্ড ফোর্থ ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে একটা কথা বলে রাখি, ভেরিয়েন্সটাকে আমরা যদি রুট করি
তাহলেই আমরা পেয়ে যাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স বেসিক্যালি কল্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যান্ড ফিফথ ওয়ান ইজ কল্ড কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আমরা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনে একটু নামগুলোতে চলে যাই। কোফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আমরা স্লাইডে যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে ফার্স্ট চারটা আমরা ডিসকাস করব যে তাদের আসলে মানে ক্যালকুলেশন প্রসেসটা কি এবং তাদের মেরিটস ডিমেরিটসগুলো কি আছে, এবং রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন থেকে শুধু আমরা একটাই ডিসকাস করব, সেটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিভি। ওকে, তো আমরা এখন দেখব পারপাস অফ স্টাডিং ডিসপারশন। আসলে ডিসপারশনটা পড়ার উদ্দেশ্যটা কি বা পারপাসটা কি। তো ফার্স্ট থিং ইজ দ্যাট টু মেজার দ্য spread of the data set. This is the first purpose. Second is to determine the reliability on an average. And third one is to compare two or more data sets according to their variability. অর্থাৎ প্রথম পারপাসে যেটা বলা হচ্ছে যে ডেটাগুলোর মধ্যে স্প্রেডনেস কতটুকু, বিস্তৃতিটা কতটুকু, এটা মেজারের জন্য আমরা ডিসপারশনটা পড়ে থাকি। সেকেন্ড, টু ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি অফ অ্যান এভারেজ, অর্থাৎ এভারেজগুলো কতটুকু রিলায়েবল, এটার জন্য আমরা সাধারণত ডিসপারশনটা পড়ে থাকি। এবং থার্ড থিং, টু কম্পেয়ার টু অর মোর ডেটা সেট অ্যাকর্ডিং টু দেয়ার ভেরিয়েবিলিটি, অর্থাৎ ভেরিয়েশন কেমন আছে একটা গ্রুপ অফ ডেটা সেটে বা একের অধিক গ্রুপ অফ ডেটা সেটে, তো তাদের মধ্যে ভেরিয়েশনটা কম্পেয়ার করার জন্য আমরা সাধারণত ডিসপারশনটা পড়ে থাকি। তো যেমন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে ফিমেল এবং মেল দুটো গ্রুপ আছে। তো আমরা যদি এই ফিমেল গ্রুপ এবং মেল গ্রুপের দিকে তাকাই, তাহলে তাদের হেয়ার স্টাইল কিংবা তাদের হেয়ার লেন্থের যে ভেরিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কম্পারেটিভলি কিন্তু কম। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ফিমেল গ্রুপের দিকে তাকাই, তাদের হেয়ার স্টাইলের ভেরিয়েশন কিংবা তাদের হেয়ার লেন্থের যে ভেরিয়েশনটা সেটা অনেক বেশি। তো এই জন্য এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে দ্য মেল গ্রুপ definitely has a lower standard deviation. আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা কি বলে ডিসপারশনটাকে বা ভেরিয়েশনটাকে ক্যালকুলেট করে থাকি। তো যেহেতু এখানে আমরা মেইলের হেয়ার স্টাইলের ভেরিয়েশনটা কম দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি তাদের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও হবে অনেক কম কম্পেয়ার টু ফিমেল গ্রুপ। তো ফার্স্ট যে টাইপ ছিল হুইচ ইজ রেঞ্জ, তো আমরা রেঞ্জে চলে যাই যে হোয়াট ইজ রেঞ্জ অ্যান্ড হাউ টু ক্যালকুলেট দ্য রেঞ্জ। তো রেঞ্জকে বলা হয় সাধারণত সিম্পলেস্ট মেজার্স অফ ডিসপারশন। তো রেঞ্জের যে রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ একটা গ্রুপ অফ ডেটা সেটে যদি হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু এই দুটোর আমরা যদি কি বলে যে পার্থক্যটা নেই, তাহলে সেই গ্রুপ অফ ডেটা সেটে আমরা রেঞ্জটা ক্যালকুলেট করে ফেলতে পারি। যেমন এখানে 8 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে হাইয়েস্ট যে মার্ক আছে সেটা হচ্ছে 80 এবং সবচেয়ে লোয়েস্ট মার্ক আছে 20। তো তাদের যদি আমি মানে কি বলে যে বিয়োগ ফলটা নেই, পার্থক্যটা নেই, সেটা হচ্ছে কত পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 60। তাহলে আমি বলবো যে এই 8 জনের স্টুডেন্টের মার্কসের রেঞ্জ হচ্ছে 60। তো রেঞ্জের যে লিমিটেশনটা হচ্ছে রেঞ্জ cannot tell us anything about the character of the distribution within two extreme observation. তো তার মানে হচ্ছে যে সাধারণত রেঞ্জ একটা কি বলা যে রেঞ্জের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে লিমিটেশন যেটা আছে সেটা হচ্ছে যে রেঞ্জ সাধারণত টোটাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে তেমন একটা ধারণা দিতে পারে না, বিকজ এটা ডিল করে শুধুমাত্র হাইয়েস্ট মানে এবং লোয়েস্ট এই দুটো ভ্যালু থেকে। যেমন আমরা যদি রেঞ্জের আরেকটা এক্সাম্পলকে কনসিডার করি, এখানে দুজন মানে ব্যাটসম্যানের তাদের কি বলে যে রানের হিসাব দেওয়া আছে। তো আমরা যদি ফার্স্ট ব্যাটসম্যানের রানের দিকে তাকাই, তাহলে মোটামুটি তার যে রানের কি বলে যে ডেটাটা আমরা পাচ্ছি এটা অলমোস্ট কাছাকাছি, এবং তার এভারেজ রান আমরা পাচ্ছি হচ্ছে কত 36.73। তো আমি যদি তার রানের রেঞ্জটা বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট রান হচ্ছে 86 এবং লোয়েস্ট হচ্ছে 10। তো আমরা এখান থেকে পাচ্ছি তার ভেরিয়েশন হচ্ছে কত 76। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড যে ব্যাটসম্যান আছে তার যদি আমরা রানের এভারেজটা নিতে চাই, এভারেজ হচ্ছে 43.4। বাট এভারেজ কেন 43.4 হচ্ছে, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি তার রানের ভ্যারিয়েশন অনেক বেশি, কোথাও অনেক লোয়েস্ট আবার কোথাও অনেক মানে হচ্ছে যে হাইয়েস্ট। তো আমি যদি তার রানের ভ্যারিয়েশনটা দেখতে চাই, তাহলে ভ্যারিয়েশন পাচ্ছি কত, সব থেকে আমরা হাইয়েস্ট রান দেখতে পাচ্ছি 370 এবং সব থেকে লোয়েস্ট রান দেখতে পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমি তার রানের ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি হচ্ছে 370। ওকে, তো এখান থেকে আমরা এতটুকু ইনফরমেশনই পেতে পারি, আর কিছু পেতে পারি না, এটাই হচ্ছে রেঞ্জ। তো সেকেন্ড যে মেজারমেন্ট আছে
ডিসপারশনটা ক্যালকুলেশনের জন্য বা ক্যালকুলেট করার জন্য, সেটার নাম হচ্ছে মিন ডেভিয়েশন। তো মিন ডেভিয়েশনটা কি জিনিস? দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু ফ্রম দ্য ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। অর্থাৎ অ্যারিথমেটিক মিন থেকে আমরা যদি ভ্যালুগুলোকে ইন্ডিভিজুয়ালি বিয়োগ করি এবং এটা যদি একটা অ্যাবসলিউট ফর্মুলা ইউজ করি সেই জায়গায়, তো সেই যে জিনিসটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। আমরা যদি ফর্মুলার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে কি xi হচ্ছে ইন্ডিভিজুয়াল অবজারভেশন, সেখান থেকে যদি আমরা অ্যারিথমেটিক মিনটাকে বিয়োগ করি এবং এটাকে বলা হয় মডুলাস সিম্বল, আমরা সবাই এটার সাথে পরিচিত, কিংবা অ্যাবসলিউট সিম্বল। তো এই সিম্বলের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটাকে বলা হয় পরম মান, এর মধ্যে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে সেটা পজিটিভ হয়ে যায়। তো এবং এর যদি পরম মান নেই এবং এটাকে যদি সামেশন করি অর্থাৎ যোগ করি এবং তাকে যদি আমরা n দ্বারা ভাগ করি, তাহলে যে ডেভিয়েশনটা পাই সেটাই হচ্ছে মিন ডেভিয়েশন। ওকে, তো এটাকে আর একটু ইলাবোরেটলি দেখানো হয়েছে। তো এটাই এই জায়গায় বলা হয়েছে যে মিন ডেভিয়েশন ইজ অবটেইনড বাই ক্যালকুলেটিং দ্য অ্যাবসলিউট ডেভিয়েশন অফ ইচ অবজারভেশন ফ্রম দ্য মিন অ্যান্ড এভারেজিং দিস ডেভিয়েশন বাই টেকিং অ্যারিথমেটিক মিন। অর্থাৎ এদের প্রতিটা কি করা হচ্ছে যে মানে প্রতিটা মিন থেকে তাদের অ্যাবসলিউট যে ডেভিয়েশনটা আছে সেটার নেয়ার পরে তাদের যে আমরা অ্যারিথমেটিক মিন নিচ্ছি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মিন ডেভিয়েশন। তো সহজ জিনিসটা যেটা যে আমরা যদি মিন ডেভিয়েশন যে ডেটা আছে, তো ফার্স্ট থিং ইজ দ্যাট আমরা মিন ডেভিয়েশনের ফর্মুলা যেটা আগেরটাই চলে যায়, মিন ডেভিয়েশনের ফর্মুলা ছিল কি xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n সামেশন। তো প্রথমে হচ্ছে আমাদের কাজটা এক্স বার বের করা। তো আমরা যদি এক্সাম্পলে চলে যাই, তো এখানে আমাদের কিছু ডেটা দেওয়া আছে। তো ফার্স্ট হচ্ছে আমাকে এই ডেটা থেকে প্রথমে এক্স বারটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা জানি এক্স বার হচ্ছে কি গড়, গড় মানে হচ্ছে সবগুলোকে যোগ করে টোটাল দ্বারা ভাগ। তো আমরা যদি সবগুলোকে যোগ করি এবং টোটাল দ্বারা ভাগ করি, টোটাল কেন 10? বিকজ এখানে 10টা ডেটা আছে। তো আমরা যদি এক্স বারের মানটা এই জায়গায় পাচ্ছি হচ্ছে কত? 5। 5 করার পরে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, যে এই ফর্মুলা যেটা আমাদের মিন ডেভিয়েশনের ফর্মুলাটা ছিল এইটা xi মাইনাস এক্স বার। তো এটা করার পরে আমরা কি করছি যে এই হচ্ছে আমার xi মানে x1 হচ্ছে আমার 2, x2 হচ্ছে মানে 3, x3 again 3, x4 3.5, এইভাবে হচ্ছে আমার xi। আর এখান থেকে যদি আমরা প্রতিটা x বারকে বিয়োগ করি, x বার হচ্ছে আমাদের 5, দ্যাট মিনস 2 minus 5 which is minus 3, 3 minus 5 which is minus 2, again 3 minus 5 which is minus 2, এইভাবে করে আমরা প্রতিটা x বার থেকে xi কে বিয়োগ করছি এবং তাদের অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি। অ্যাবসলিউট মানে হচ্ছে এখানে যদি নেগেটিভ থাকলে সবগুলো পজিটিভ হয়ে যাবে এবং তাদের সামেশন নেওয়ার পরে আমরা আলটিমেটলি সামেশন অফ xi মাইনাস এক্স বার কত পাচ্ছি এই জায়গায়? 19। এটাকে আমার ভাগ করতে হবে কত দ্বারা? n দ্বারা। এখানে n মানে বোঝাচ্ছে হচ্ছে কত? 10, বিকজ এখানে 10টা ডেটা আছে। তো আমরা আলটিমেটলি যদি ফর্মুলাটাতে বসাই তাহলে 10 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1.9। তাহলে 1.9 হচ্ছে আমার এই 10টা ভ্যালুর মিন ডেভিয়েশন। অর্থাৎ এখানে ফিগারটা দিয়ে এটা বোঝানো হয়েছে মিন মানে হচ্ছে আমাদের গড়, গড় থেকে প্রতিটা ভ্যালু কতটুকুন দূরত্বে আছে সেই ডিস্টেন্সটা এভারেজেই আমরা বের করে থাকি মিন ডেভিয়েশনের মাধ্যমে। অর্থাৎ গড় থেকে প্রতিটা ভ্যালুর যে এভারেজ ডিস্টেন্স সেটাই মানে মেজার করা হচ্ছে মিন ডেভিয়েশনের কাজ। তো আমরা এখন মেরিটস এবং লিমিটেশন অফ মিন ডেভিয়েশন একটু ডিসকাস করি। এটার যে কি বলে যে মেরিটস যেটা আছে যে লেস ইফেক্টেড বাই দ্য এক্সট্রিম অবজারভেশন, দ্যাট মিনস আমাদের গ্রুপ অফ ডেটা সেটে যদি কোনো হাইয়েস্ট ভ্যালু থাকে, অনেক বড় একটা ডেটা থাকে কিংবা খুব ছোট একটা ডেটা থাকে, সেটার ইফেক্টটা খুব কম ক্যালকুলেট করা হয়, অর্থাৎ সেটার খুব বেশি ইফেক্ট করে না মিন ডেভিয়েশনে। তো এটা একটা অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা কিংবা লিমিটেশন হচ্ছে কি, দ্য গ্রেটেস্ট লিমিটেশন অফ দিস মেথড ইজ দ্যাট অ্যালজেব্রিক সায়েন্স আর ইগনোরড while taking the deviation of the item। অর্থাৎ আমরা যখন কি করছি যে কি বলা যায়, আমরা যখন ডেভিয়েশনটা ক্যালকুলেট করছি অ্যালজেব্রিক সাইনটা সাধারণত ইগনোর করা হয়, বিকজ আমরা ওই জায়গায় একটা মডুলাস বা পরম মান ইউজ করছি। তো এই জন্য কতটুকুন মানে কি বলা যায় পজিটিভ অর নেগেটিভ ভ্যালুটা এটা আমরা সাধারণত ইগনোর করে ফেলি বা ইগনোর করি বিকজ অফ দিস অ্যাবসলিউট সিম্বল। তো এটাই হচ্ছে মিন ডেভিয়েশনের একটা লিমিটেশন। এখন আমরা থার্ড এবং ফোর্থ দুইটা একই সাথে পড়বো। আমাদের ছিল থার্ড মেজারমেন্টের নাম ছিল আমাদের ভেরিয়েন্স, তো আমরা এই জায়গায় পড়বো হচ্ছে ভেরিয়েন্সটা। তো এখানে আমরা বলেছি যে পপুলেশন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভেরিয়েন্স বেসিক্যালি দুই ধরনের ডেটার জন্য হয়। তো আমরা এখন এখানে পড়বো পপুলেশন ভেরিয়েন্সটা, অর্থাৎ ডেটা যদি আমার পপুলেশন বেস হয়, অর্থাৎ যেখানে আমরা সবগুলো ইনফরমেশন অ্যাভেলেবল
তাদেরকে আমরা সাধারণত বলি পপুলেশন, অর্থাৎ কালেকশন অফ অল এলিমেন্ট, অর্থাৎ যখন আমাদের সব ডেটা অ্যাভেলেবল থাকবে ওই অ্যাভেলেবল ডেটার উপর বেস করে আমরা যে ভেরিয়েন্সটা নেব সেটাই হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স। তো পপুলেশন ভেরিয়েন্সের যে ফর্মুলা এটাকে সাধারণত বলা হয় সিগমা স্কোয়ার, এটার উচ্চারণটা হবে সিগমা এবং সেটা স্কোয়ার। তো পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ xi মাইনাস মিউ স্কোয়ার ডিভাইডেড বাই n। এখানে সামেশনের মানটা i থেকে শুরু হয়েছে ক্যাপিটাল n পর্যন্ত। এখানে মিউটাকে বলা হয় হচ্ছে কি বলে পপুলেশন মিন। এখানে x1 x2 পপুলেশন অবজারভেশন, অর্থাৎ যে ডেটার ভ্যালুগুলো দেওয়া থাকবে এই ভ্যালুগুলো হচ্ছে x1 x2 x3 আপ টু xn। এখানে n মানে বোঝা যাচ্ছে পপুলেশনের যে সাইজটা, এবং মিউ মানে আগেই যেটা মেনশন করলাম সেটা হচ্ছে পপুলেশনের মিন, অর্থাৎ পপুলেশনের যে গড় সেটাকে আমরা মিউ দ্বারা এই জায়গায় ডিনোট করা হয়। ওকে, তো এটাকে আর একটু ইলাবোরেট করলে আমরা যদি সামেশন ভেঙে লিখি তাহলে x1 মাইনাস মিউ হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস মিউ হোল স্কোয়ার আপ টু হচ্ছে xn মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আমরা এই সবগুলো যোগের বদলে একসাথে যদি লিখতে চাই তাহলে এই জায়গায় সামেশন আমরা ইউজ করে থাকি। পপুলেশন ভেরিয়েন্সকে আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে পপুলেশন ভেরিয়েন্স কিংবা আমরা যদি ভেরিয়েন্সকে রুট করি তাহলে যে ফরম্যাটটা পাই সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখানে সেম আমরা যদি এটাকে রুট করে ফেলি তাহলে এই স্কোয়ারটা চলে যায়, তো এই জায়গায় সিগমা স্কোয়ারের বদলে শুধু সিগমা চলে আসবে এবং এই টোটালটার উপরে একটা হোল রুট চলে আসবে। অর্থাৎ কি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা কিভাবে বলে থাকি যে সিগমা ইকুয়ালস টু রুট ওভার সামেশন অফ xi মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল N, where i equals to 1 up to n. সো এটাই হচ্ছে আমাদের পপুলেশন ভেরিয়েন্স এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। এবং পপুলেশনটা আমরা কখন ইউজ করব যদি আমাদের পপুলেশন বেসড ডেটা হয় কিংবা আমাদের সব ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কি বলা হচ্ছে যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা একটা এক্সাম্পল একটু দেখি। তো এখানে যেমন বলা হয়েছে যে আমাদের কিছু ডেটা দেওয়া আছে, সাপোজ আমরা 1 2 3 4 মানে এরকম কিছু ডেটা সেট থেকে আমরা পপুলেশন ভেরিয়েন্স এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে চাচ্ছি। তো ফার্স্ট থিং এটা আমরা জানি যে এটা আমাদের পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা, where is sigma square is equal to summation of xi minus mu whole square divided by capital N, where i equals to 1 up to capital N. ওকে, তো আমার প্রথম কাজটা হচ্ছে এই জায়গায় মিউটা অর্থাৎ পপুলেশন মিনটা বের করা। তো পপুলেশন মিনের ফর্মুলাটা হচ্ছে আমরা জানি এটা স্যাম্পল মিনের মতোই, অর্থাৎ সামেশন অর্থাৎ x বারের মতোই, জাস্ট আমার নোটেশনটা একটু চেঞ্জ হয়। মিউ ইকুয়ালস টু সামেশন অফ xi ডিভাইডেড বাই n, অর্থাৎ সবগুলোকে আমাকে যোগ করে টোটাল নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি তাই করি তাহলে এখানে যতগুলো ডেটা আছে অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 2 আপ টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 6, বিকজ আমার এখানে 6টা ডেটা আছে। তো তাই যদি করি তাহলে ফর্মুলায় বসানোর পরে আমরা মিউ এর মান পাচ্ছি এই জায়গায় 2.83। এখন 2.83 কে আমরা যদি এই ফর্মুলায় বসিয়ে দেই তাহলে আমরা কিভাবে পাবো এটা, অর্থাৎ কি আমার এখানে ফার্স্ট অবজারভেশন হচ্ছে 1, তাহলে কি হবে 1 মাইনাস 2.83 সেটার স্কোয়ার, যেহেতু সামেশন আছে এই জায়গায় যোগ হবে, যোগ দেন পরবর্তী ডেটা হচ্ছে আমার কত 2, তাহলে 2 মাইনাস এগেইন হচ্ছে মিউ এর মান হচ্ছে কত আমাদের 2.83 সেটার স্কোয়ার আপ টু এইভাবে করে আমরা লাস্ট যে ভ্যালুটা আছে হুইচ ইজ 5 মাইনাস 2.83 তার স্কোয়ার ডিভাইডেড বাই n মানে হচ্ছে এই জায়গায় 6, বিকজ আমার 6টা ডেটা আছে। তো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আফটার ক্যালকুলেটিং দিস প্রসেস আমরা কি পাচ্ছি, সিগমা স্কোয়ারের ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.81। তাহলে আমার পপুলেশন ভেরিয়েন্স হচ্ছে কত 1.81। তো এখান থেকে যদি আমি কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, এটাকে রুট করে দিতে হবে। তাহলে আমরা যদি রুট করি তাহলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিগমা স্কোয়ারের পরিবর্তে হয়ে যাবে সিগমা, এবং 1.81 কে রুট করে আমরা পাচ্ছি 1.35। তাহলে আমাদের এই জায়গায় পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাচ্ছে হচ্ছে কি 1.35। ওকে ওকে, তোমাদের এক্সারসাইজের জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এক্সাম্পলটা হচ্ছে এরকম, সেট এ তে আমাদের কিছু ডেটা দেওয়া আছে এবং সেট বি তে আমাদের কিছু ডেটা দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে ফাইন্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কম্পেয়ার দ্য ভেরিয়েবিলিটি বিটুইন দিস টু ডেটা সেটস। অর্থাৎ আমাকে কি করতে হবে যে দুইটা ক্ষেত্রেই অর্থাৎ সেট এর আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে অর্থাৎ সিগমা, এবং সেট বি এর ক্ষেত্রেও সিগমা বের করতে হবে। দেন তাদের মধ্যে ভেরিয়েবিলিটিটা কম্পেয়ার করতে হবে যে কোন ডেটার মধ্যে ভেরিয়েশনটা বা ভেরিয়েবিলিটিটা মানে ভেরিয়েশনটা বেশি আছে।
আমাদের মনে রাখতে হবে যে যে ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বেশি আসবে তার মধ্যে ভেরিয়েশনটা বেশি হবে। অর্থাৎ এখানে কিছু হিন্টস দেওয়া আছে যে কি বলা হচ্ছে যে ফার্স্ট আমাকে দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, দেন সেই ডেটা সেট থেকে অর্থাৎ দেন দ্য ডেটা সেট উইথ লোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল হ্যাভ হায়ার ইউনিফর্মিটি। অর্থাৎ কি যে ডেটা সেটের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কি হবে, কম আসবে, তাদের মধ্যে ইউনিফর্মিটিটা বেশি থাকবে। ওকে, এবং যেটার মধ্যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে তার মধ্যে লোয়ার ইউনিফর্মিটিটা থাকবে। তো এটা প্র্যাকটিস করে যদি কোথাও প্রবলেম হয় আমরা ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।